এই যে, উঠুন একটু। আপনি নাস্তা করেছেন? হ্যাঁ, আপনি দুধটুকু খেয়ে ডিমটা খান। কাজে যেতে চাইছিলাম, আপনার শরীরটা ভালো না, তাই আজ যাব না। না না, ঠিক আছে আমি। আর দুধ ডিম আনছেন কেন? টাকা পেলেন কই? আপনাকে অত ভাবতে হবে না, আমি যা দিব খাবেন। আপনার দায়িত্ব নিছি, খাওয়াতে তো হবে। বলেন। আপনি তো খাননি। ডিমটা আমি একটু খাই, আপনি একটু খান। না, আমি ডিম খাই না। ওকে, আমিও খাবো না। দূর, খাইলে খান, না খাইলে যাহা ইচ্ছে করেন। উঁচু গলা বলেই বেরিয়ে গেলাম। কি আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, খোদা পেটে নাকি রাগ বেশি ওঠে। আমারও তাই হলো, বেশ রাগ করে চলে এলাম। একা ছিলাম, ভালো ছিলাম। না পারবো ফেলে দিতে, না পারবো কিছু করতে। চায়ের দোকানে বসে বসে শুধু ভাবছি, মেয়েটা দেখতেও পাই না, কিছু খেতেও পারবে না, তার উপর নতুন জায়গা, কিভাবে কি করবে। ভাগ্যের পরিহাসেই আমার কাছে এসে পড়েছে, নইলে আমার মতো ছেলের এত বাজে কথা ওর মতো এত সুন্দর মেয়ে কোনো দিন এভাবে শুনবে না। তাই রাগ ভেঙে বাসায় গেলাম। গিয়ে দেখি স্নেহা কাঁদছে। এ কি করলাম, মেয়েটিকে কাঁদিয়ে দিলাম? কি এমন বলেছে আর আমিও এমন করলাম? তাছাড়া ওর কান্নাটা এমন বুকে বিচ্ছে কেন? আর থাকতে পারলাম না, কাছে গিয়ে ওর হাতটি ধরলাম। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। কি বলেন এসব? আপনি আমার স্বামী, আপনি শত অন্যায় করলেও আমার কাছে ক্ষমা চাইতে পারেন না। আমি তো ভুল করেছি, আমাকে ক্ষমা করো। করতে পারি এক শর্তে। কি সত্য? আমি এই ডিমটা খাইয়ে দেব, অর্ধেক খেতে হবে। কোনো উপায় না দেখে দুধ আর ডিমের অর্ধেকটা খাইয়ে দিলাম। লক্ষ্মী মেয়ের মতো খেতে খেতে কেঁদে দিল। এই মেয়েটা শুধু কাঁদতেই পারে নাকি জানে? এই আবার কাঁদছেন কেন? না, এমনি। জানেন, আমাকে এভাবে কেউ কখনো খাওয়ার জন্য বকেনি। বাবা ছাড়া এভাবে কেউ খাইয়ে দেয়নি। ছিলাম তো পরিবারের বোঝা, আম্মু জন্ম দিয়েই মরে গেছে। এবার এসেছি আপনার বোঝা হতে। আপনি না অনেক বাজে বকতে পারেন, আর বকবেন না। আর হ্যাঁ, একটু রেডি হয়ে থাকবেন। আর হ্যাঁ, একটু রেডি হয়ে থাকবেন, সংসারে কিছু জিনিস কিনতে হবে, আপনি পছন্দ করে দিবেন। আমি তো চোখেই। আবার সেই কথা? ও, দুপুরে আজ বাইরে খাবো। ঠিক আছে। বাসন্তী রঙের শাড়িটা বেশ মানিয়েছে, কপালের টিপটা এক পাশ হয়ে গেছে, হয়তো দেখেনি। এই যে শুনুন, টিপটা তো জায়গা মতো বসেনি। আপনি বসিয়ে দিবেন তাহলে? আচ্ছা, এদিকে আসুন। টিপ পড়ানোর ছলে খুব কাছ থেকে দেখছি, কি মায়াবী চোখ, যে কাউকে পাগল করতে পারে। ঠোঁট দুটো কাপো কাপো, বেশ শুয়ে দেখতে ইচ্ছে করে। একটা টিপ পরাতে এত সময় লাগে? না, মানে হয়ে গেছে। আচ্ছা চলুন। ঘরটা কোনো মতে তালা দিয়ে বললাম। ও দেখি আমার হাত শক্ত করে ধরে আছে। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, দেখে কেমন যেন একটু লজ্জা লাগছে, কিন্তু কি করব, ও তো দেখতে পায় না। আর এমনভাবে ধরেছে যেন ভয় পাচ্ছে। স্নেহা, আপনি কি ভয় পাচ্ছেন? আসলে কখনো এভাবে বের হইনি তো, তাই একটু ভয় লাগছে। আচ্ছা, আপনাকে যদি আমি এখন রেখে চলে যাই? আমি জানি আপনি কখনো যাবেন না। এমনটা মনে হলো কেন? কেউ তো হাত ধরেনি, আপনি যেহেতু ধরেছেন, আমার বিশ্বাস আপনি ছাড়বেন না। যদি কখনো ছেড়ে দেই? যদি কখনো ছেড়ে দেন, তবে বুঝবো আমার ভালোর জন্যই ছেড়েছেন। কেন জানি আমি শক্ত করে হাতটা ধরেই পড়লাম। এ হাতটা ছাড়া যাবে না, কোটি টাকার বিনিময়েও। রিক্সা করেই বড় একটা স্টোরে গেলাম, অনেক জিনিসই আছে। ওর হাতটা তখনও ধরে আছে। হাঁড়ি কড়াই একটা একটা করে দেখছি, আর ওর হাত দিয়ে বলতেছি, দেখো তো এটা কেমন। উনি তো কিছু চোখে দেখেন না, ওনাকে দেখিয়ে লাভ কি, আপনিই দেখেন। দোকানদার তো ঠিকই বলেছে। আমি তো। চলেন এখান থেকে। কি হলো, কেনাকাটা করবেন না? করব, কিন্তু এর দোকান থেকে না। কেন? এই দোকানে কি হয়েছে? দেখলেন না কিভাবে আপনাকে অপমান করলো? উনি তো ঠিকই বলেছেন, আমি তো দেখতে পাই নাই। এই যে শুনুন, টাকা দিয়ে কিনবো, আপনি ধরে দেখবেন
তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। পছন্দ হলে তবেই নিব। আচ্ছা ঠিক আছে, এবার একটু শান্ত হন। সংসারের যাবতীয় জিনিস কিনে বোঝাই করলাম, সবই পছন্দ করে দিছে। চয়েস আছে বলতে হবে, শুধু একটু বিরক্ত হচ্ছিলাম যখন ওরা হাতিয়ে দিয়ে দেখাচ্ছিলাম। বাকি সব লোক কেমন যেন ফ্যাল করে তাকিয়ে থাকতো। যাই হোক, দুজনে হোটেলে ঢুকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম এবং ম্যানেজারকে বললাম, মামা 2টা বিরিয়ানি পার্সেল করেন তো। 2টা বিরিয়ানি কেন? রাতের জন্য, আজ তো গিয়ে আর রান্না করতে পারবো না। তাই বলে 2টা কেন? একটাই দুজনের হবে। 150 টাকা দিয়ে একটা মুরগি নিলে 2 দিন হবে আমাদের। এত হিসেব? আমার সংসার না। হ্যাঁ, তাই তো লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আজ বুঝলাম কেন বলে। দুজনে খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। 2 হাতে জিনিসপত্র, তাই ওর হাতটা ধরতে পারলাম না। রাস্তায় এত জ্যাম, রিক্সাও পেলাম না। কিভাবে পার হই এতগুলো জিনিস নিয়ে? আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি রিক্সা নিয়ে আসি। কোথাও এক চুলো নড়বেন না, আর কেউ পথ দেখাতে চাইলেও যাবেন না। অতিপতি করে রিক্সা খুঁজতে চলে গেলাম। কত রিক্সা সামনে দিয়ে ঘুরে, আজ আর পেলাম না। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর পেলাম। রিক্সা নিয়ে এসে দেখি জিনিসপত্র আছে, কিন্তু সেনাহা নেই। বুকের ভেতরটা কেমন করে উঠল, হাত পা ঠান্ডা হবার উপক্রম। চারপাশ খুঁজে দেখলাম, কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এক ভাই ডাক দিল, ভাইয়া কাউকে খুঁজছেন? এখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, দেখেছেন? এই দোকানের ভেতরে বসিয়ে রেখেছি, এই রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে। আত্মাই যেন পানি ফিরে এলো। এমনিতেই টাকা নিয়ে বিয়ে করেছে, তার উপর যদি ওর কিছু হয়ে যেত। তাছাড়া বুকটা কেমন যেন খালি খালি মনে হচ্ছিল। আগে শুধু ভাবতাম বিয়ে করলে মানুষ কেন পরিবর্তন হয়ে যায়। আজ বুঝতে পারলাম এর আসল কারণ কি। 10 মিনিটে প্রাণ পাখি উড়াল দিচ্ছিল। হাঁপাতে হাঁপাতে গিয়ে দেখলাম বসে আছে। আপনি এখানে? আর আমার কি অবস্থা হচ্ছিল জানেন? কেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়নি তো? কোথাও লাগেনি তো? আর তেমন কিছু না, দেখলাম জিনিসগুলো আছে, আপনি নেই। খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পাবার কিছু নেই। এই অন্ধকে কেউ নিয়ে গিয়ে নিজের বোঝা বাড়াবে না। আপনার মতো মন কয়জনের আছে বলুন? যাই বলেন, দিলকান কিন্তু ভালো না, আর এমন করবেন না। আচ্ছা চলুন। আচ্ছা, আমার হাত ধরুন। দুজনে রিকশায় আসছি। জিনিসপত্রের জন্য ঠিকমতো বসা যাচ্ছে না। স্নেহা আমার বুকের সাথে লেপটে আছে। প্রচুর গরমেও কেমন যেন শীতলতা অনুভব করছি। বাম হাত দিয়ে ওকে ডিঙিয়ে রিকশাটা ধরে রেখেছি যেন পড়ে না যায়। আর এক হাত জিনিসগুলো ওগুলো পরে পড়ুক, বাট ও যেন না পড়ে তার জন্য শক্ত করে ধরে রেখেছি। নিজে যাই হই, 10টা না 5টা না, একটা মাত্র বউ। ভাড়া দিতে দিয়ে রিক্সাওয়ালা স্নেহাকে বলতে লাগলো, আপা আপনি জীবনে অনেক ভালো কাজ করছেন, তাই এমন একটা জামাই পাইছেন। আপনার যখন পাচ্ছিল না তখন কুত্তার মতো পাগল হয়ে গেছিল। আপনি কোনোদিন তার হাত ছাইড়েন না। দূর মামা, এত বাড়িয়ে বাড়িয়ে বলো কেন? আর আপনি হয়তো জানেন না, এর জন্য 1 লক্ষ টাকা নিছি। জিনিসগুলো আর স্নেহাকে নিয়ে ঘরে ফিরলাম। সন্ধ্যা হয়ে আসছে, শরীরটা বেশ ক্লান্ত। চকির উপর শরীরটা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়ি মনে নেই। সন্ধ্যার কিছু পর স্নেহার ডাকে ঘুম ভাঙে। ওর সব কাজই করে দিতে হয়, নতুন এসেছে। তারপর আবার একটা সমস্যা মানিয়ে নিতে একটু সময় লাগবে। এই যাই, ঝামেলায় 5 দিন ধরে হোটেলে যেতে পারি না। মহাজন কি বলবে জানি না। কাল কাজে না গেলে চাকরি থাকবে না। সবেমাত্র সংসার শুরু করলাম। এখন যদি আয়ের পথ বন্ধ হয়ে যায় তবে খাওয়াবো কি? নিজে যেভাবে হোক চলা যেত, কিন্তু ওকে নিয়ে কীভাবে চলবো? তাছাড়া ওর চোখের ডাক্তারও দেখাবো, কিন্তু ওকে একা রেখে যাবো কিভাবে? কাল তবে ওকে ফোনটা দিয়ে যাব। সেদিনের মতো
এক প্যাকেট বিরিয়ানি দুজনে খেয়ে শুয়ে পড়লাম। ওকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো মনে মনে প্রতিজ্ঞা করছি ওর চোখ ভালো করে ওকে অনেক বড় ঘরে বিয়ে দিয়ে দেব। আমার কাছে থাকলে ও জীবনে কিছুই পাবে না। খুব আদর করতে ইচ্ছে করছে ওর কপালে আসা চুলগুলো ঠিক করে দেই। ইচ্ছে করছে খুব শক্ত করে ধরে বলি, স্নেহা তোকে বড্ড ভালোবেসে ফেলেছি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ওকে সব ঠিকঠাক করে দিয়ে যাই, যেন কোনো সমস্যা না হয়। দুজনে খুদের ভাত খেয়ে উঠি। স্নেহা, জি। এই ফোনটা রাখুন। এটার ভিতরে এক দিয়ে আমার মালিকের নাম্বার সেট করা আছে। এক চেপে ধরে রাখলে আমার মালিকের কাছে ফোন যাবে। কোনো কিছু লাগলে বা কোনো সমস্যা নিয়ে ফোন দিয়ে নিজের হাত দিয়ে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিলাম কিভাবে দরজা বন্ধ করতে হয়, কিভাবে খুলতে হয়, সব হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিলাম। স্নেহা, আমি তবে এখন চাই দরজা বন্ধ করে দিও আর ফোনটা কাছে রাখেন। দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। দরজাটা লাগানো হয়েছে কিনা তা ধাক্কা দিয়ে 2-3 বার চেক করে নিলাম। কেন জানি বারবার মনে হচ্ছিল খুব মূল্যবান কিছু রেখে যাচ্ছি। দোকানে যেতেই মহাজনের সামনে পড়লাম। অনেক দিন ধরে এখানে আসি, আর আমার মহাজনটাও মাটির মানুষ। কিছুই বলল না, শুধু জিজ্ঞেস করলো শরীর টরীর খারাপ কিনা। যথারীতি কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মন যেন কেমন করছে। শুধু মনে হচ্ছে কোনো প্রবলেম হলো কিনা, ফোন দিতে পারবে কিনা। তাই একটু পর পর জিজ্ঞেস করি কোনো ফোন এসেছিল কিনা। কাকা, কোনো ফোন আইছিল? ওই তোর আজ হয়েছে কি রে? আজ আসার পর 5 বার জিগাইলি ফোন দিছিল কিনা? কে ফোন দিব? না, কিছু না। আরেকটা কথা চাচা, আমি এখন থেকে আমার ভাত বাড়ি নিয়ে খাবো। এখানে খাইতে কেমন যেন লাগে। আচ্ছা খাইস, যা এখন প্লেট কয়টা মাইজে ফেলা। দুপুর হইয়া গেছে, কাস্টমার নামবো। আচ্ছা চাচা। দুপুর গড়িয়ে 3:30 বেজে গেছে। আমারই পেটটা কেমন করতেছে। ও কি করতেছে আল্লাহ ভালো জানে। খোদাই কেমন করছে, খোদা সইতে পারছে কিনা। এমন তো না যে বিস্কুট বের করে খেতে পারবে। টিফিন বক্সে করে ভাত নিয়ে গেলাম। কোনোদিন দোকানে বড় মাছটা ধরিনি, আজ বড় মাথাটা নিয়ে গেলাম। স্নেহা, হ্যাঁ, আসছি। এই যে ভাত এনেছি। আচ্ছা, আপনি একটু বসুন, আমি কলে পানি চেপে আসছি। গোসল করবেন? কাল গোসল করেননি। পানিটা চেপে বালতি করে গোসলখানায় দিয়ে আসলাম। যতক্ষণ গোসল করলো বাইরে দাঁড়িয়েছিলাম। যদি পড়ে টরে যাই। না, মেয়ে এই দিকে এক্সপার্ট আছে বলতে হবে। গোসলখানা থেকে ধরে সোজা খেতে বসিয়ে দিলাম, কারণ আমাকে আবার দোকান যেতে হবে। এই নিন ভাত খেয়ে নিন, আমাকে আবার দোকান যেতে হবে। আপনি খাবেন না? আমি খেয়ে এসেছি। মিথ্যা কথা। আরে না, মহাজন জোর করে খাইয়ে দিছে। মাছের মাথাটা তুলে দিতেই নেড়ে ছেড়ে দেখে। এ কি, এত বড় মাথা কেন? খাবেন? আমি তো চোখে দেখি না, তাছাড়া কোনোদিন খাইনি। আচ্ছা, আমি খাইয়ে দিই। নিজের হাতে খাইয়ে দিচ্ছি, আর ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কেন জানি ওর চোখের জলটা আমার বুকে ঢেউ তুলে দেয়। জানেন, আমাকে কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি। আজ আমার আল্লাহর কাছে কোনো কৈফিয়ত নেই যে আমাকে অন্ধ করলো কেন। আল্লাহ আমাকে তার বদলতে বড় একটা মনের মানুষ দিয়েছে। কোনো রকম খাইয়ে দিয়ে চলে এলাম। প্রচুর ক্ষুধায় পেট শেষ, তবুও একটু শান্তি লাগছে। নিজ হাতে খাইয়ে দিয়েছি। সংসারের বোঝার মতো যা থাকতো তাই খেতে দিত। আমি বা আর কতটুকু খাবো? স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। দোকান থেকে 2টা সিঙ্গারা নিয়ে খেয়েই পানি খেলাম, নইলে যে শরীরের শক্তি পাবো না। সন্ধ্যার কিছুটা পরে মহাজন বলল, কি রে, কই গেলি রে? তোর বউ ফোন দিছে। দৌড়ে এসে দেখি সত্যি। মনে মনে খুশি হলাম। আবারও চিন্তা হলো যে কোনো বিপদ হলো না তো। হ্যালো স্নেহা। হ্যালো, আপনারা ফোন দিলাম একটা কারণে। কি কারণ? কোনো সমস্যা? না, সমস্যা নেই, তবে কেমনে যে বলি। কি সমস্যা বলেন? আব্বু ফোন দিছিল। ও, কিছু বলছে? কাল আসতে চাই, আসতে বলবো? পাগল নাকি, এখনো বলেন নাই? না মানে, ঘরে তো কিছু নাই, কাউরে যদি নিয়ে আসে। ও, এই কথা। আচ্ছা, আমি বিকালে বাজার করে আসবো। রান্না করবে কে? কেন?
আপনি আর আমি। মুচকি একটা হাসি দিয়ে ফোনটা রেখে দিল। কি ভালো লাগছে যে যেন হিন্দি সিরিয়ালে বলে, হাসি তো ফাঁসি। সন্ধ্যার পর ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম। বিয়েতে তো অনুষ্ঠান করতে পারিনি, তাছাড়া প্রথমবার শ্বশুর আসছে। কয়েকজন লোকও যদি আসে, শ্বশুরের ইজ্জতও আছে। 5 জনের মাঝে চলে। সেদিন দুজনে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে উঠে কাজ করতে হবে বলে আবার বাজারেও যেতে হবে। বিকালে মাছ পাইনি। এই, আপনি কি বসে বসে শাক বাছতে পারবেন? অনেক কাজ তো, একা হাতে কি করব বলেন? আচ্ছা পারবো, শুধু একটা ঝুড়ি দিয়ে যান রাখার জন্য। ঝুড়িটা দিয়েই চলে আসলাম। কি মাছ নিব ভাবতেছি। মাছের যে দাম, কিন্তু শ্বশুর বলে কথা, দামের দিকে তাকালে চলবে না। 2টা ইলিশ মাছ, বড়সড় একটা বোয়াল মাছ, আর কিছু কাকসির গোড়া নিলাম। 2টা মুরগিও নিলাম। পোলাওর চালগুলো গতকালই নিয়েছি। বাসায় গিয়ে দেখি সুন্দর করে শাকগুলো বেছে রেখেছে। মাছ আর মুরগিটা কেটে কাঁচামরিচ, পেঁয়াজ ও সবজি কেটে দিলাম। তাড়াহুড়ো করে আদাটাও বেটে নিলাম। সব মিলিয়ে রান্না করতে করতে বেশ দেরি হয়ে যায়। ওকে গোসলের পানি দিয়ে ঘরটা কোনোরকম মুছতে মুছতেই তারা চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আব্বাজান, বসেন। ভাই, আপারা কেউ আসে নাই? না, আমি আর আমরা এই 4 জনই আইছি। এই তোমার চাচা শ্বশুর, এটা তোমার দাদা শ্বশুর, আর এ আমার বন্ধু। আসসালামু আলাইকুম। তা বাবা, স্নেহা কই? ও গোসলে ঢুকছে, এখনই আসবে বলে। আপনারা বসেন, আমি একটু আসতেছি। কিছু ফল আর শরবত করে দিলাম। দুপুরবেলা খানা খাবে বলে বেশ কিছু দিলাম না। ওফ, একটা জিনিস তো ভুল হয়ে গেছে, দই তো আনিনি। স্নেহা, স্নেহা, কি? এই তো। এক কাজ করেন, আপনি বসে তাদের সাথে কথা বলেন, আমি একটু আসছি। কোথায় যান? বাজারে। বাজার থেকে জলদি করে এক পাতিল দই এনে খেতে বসিয়ে দিলাম। রান্নাটা আগে থেকে একটু একটু পারি, তাই অতটা সমস্যা হয়নি। লাউ শাক, গুঁড়া মাছ চচ্চড়ি, বোয়াল মাছ কষানো আর ইলিশ মাছ, পোলাও, মাংস দেখে শ্বশুর বেশ খুশি হয়। খেতে খেতে কথা। আমার মেয়েটারে নিয়ে তুমি বড় কষ্টে আছো, তাই না? না আব্বাজান, আপনার মেয়ে অনেক লক্ষ্মী। তাছাড়া আমি যদি এমন হতাম, আপনার মেয়ে কি আমারে বিয়া করতো না? জানো বাজান, ওরে চাইছিলাম ভালো ডক্টর দেখামো, কিন্তু কি করুম কও, পোলাগো কামাই খাই। তাছাড়া পোলারাও কেমনে যে সব লেখা নিল বুঝি নাই। এগুলো থাক এখন। আর চিন্তা করছি ওকে বড় ডাক্তার দেখাবো। দেখাইছিলাম, কিন্তু অনেক টাকার ব্যাপার বলে অপারেশন করানো হয়নি। সমস্যা নেই, এখন আমি দেখাবো। এখনো তো ও আর শুধু আপনার মেয়ে না, আমার সহধর্মিনী। খেতে খেতে অনেক কথাই হলো। চাচা শ্বশুরও আমাদের দোয়া করলো। খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় সন্ধ্যার পর শুয়ে আসি। মাথায় শুধু একটাই চিন্তা, ছেনাকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু বাড়িটা ছাড়া আর কিছুই নেই। মায়ের মরার সময় বেচতে চাইছিলাম, মা বেচতে দিইনি। বুকে ঢুকে মারা গেছে, তবুও না। চিন্তা করতেছি কাল ডাক্তারের কাছে যাব। প্রতিদিনের মতো দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। একটু একটু শীত পড়তে শুরু করেছে। ভোর রাতে বুকের কাছে কিছু একটা অনুভব করলাম। চোখ খুলতেই দেখি স্নেহা ঠান্ডায় কুচকে বুকের ভেতর আসতে চাইছে। সুযোগটা লোভ সামলাতে পারলাম না। আমিও ওকে বুকে টেনে নিলাম। কেমন বাচ্চাদের মতো বুকের ভেতর আসতে চাইছে। বেশ আদর করতে ইচ্ছে করছে। ঘুমের ঘরে ওকে যেন আরো মায়াবী লাগছে। ইচ্ছে করছে নাকটা চিপে দিয়ে বলি, এতদিন কই ছিলা? সকালে উঠে নাস্তা বানিয়ে আমি আমার কাজে চলে যাই। এই কয়েকদিন সব কিছুতে বেশ মানিয়ে নিয়েছে। এখন ধরে ধরে এখানে ওখানে যেতে পারে। যথারীতি দুপুরে ভাত নিয়ে এসেছি। মনে হলো সেজেগুজে বুঝি আমারই অপেক্ষা করছে। এই, গোসল করেছেন? হ্যাঁ, আপনি দৌড় দিয়ে করে আসেন, একসাথে খাবো। আমি তো খেয়ে এসেছি। রোজ রোজ আপনাকে 2বার ভাত দেবে, এটা আমাকে বোঝান? মানে মানে টানে কিছু বুঝি না। গোসল করে আসেন, একসাথে খাবো। কেমন যেন ন্যাকা ন্যাকা কথা বললেও বেশ ভালোই লাগছে। বুঝতে পারছিলাম এটা জেদ না হয় পাই না। দুপুরে খেয়ে দিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। ডক্টর চোখ দিকে বলল, অপারেশনটা ছোটবেলা করলেই ভালো হতো, এখন করে মনে হয় তেমন একটা কাজে আসবে না। আর কোনো উপায় নেই? আচ্ছা,
কাল রিপোর্টটা বের হোক, তারপর ফাইনাল কথা বলা যাবে। বাসায় গিয়ে শুয়ে এপাশ ওপাশ করেছি, কিছুই ভালো লাগছে না। স্নেহাকে কিছু জানায়নি, নইলে টেনশন করে অসুস্থ হয়ে পড়বে। শুধু একটা চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে, কি আসবে রিপোর্টে, কি হবে ওর চোখটা, ও দেখতে পাবে তো? ঘড়ির কাঁটা বুঝি আজ উল্টো ঘুরছে, সময় যেন থেমে থেমে যাচ্ছে। অপেক্ষার প্রহর কঠিন হয়, কিন্তু এত কঠিন জানা ছিল না। আনমনোভাবেই টুকিটাকে কাজ করলাম, ওকে রাতের খাবার খেতে দিলাম, কিন্তু ও যেন কি ভাবছে। এই খাচ্ছেন না কেন? না, এমনি কিছু না। তবে খান। কাল ডাক্তারের রিপোর্ট দেবে, তাই না? আর আপনি এর জন্য টেনশন করছেন? না, তেমন কিছু না। আর আপনি জানলেন কিভাবে যে কাল রিপোর্ট দিবে? আমি জানি, সাথে সাথে কখনো রিপোর্ট দেয় না। আপনি শুধু শুধু টাকা নষ্ট করছেন, আমার চোখ কখনো ভালো হবে না। আরে ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। আর আমার টাকা না তো, আপনার বাবার সেই 1 লাখ টাকা থেকে ডাক্তার দেখলাম। আমার কি আর সামর্থ্য আছে বলুন? আপনি যাই বলেন, শুধু শুধু টাকা নষ্ট কইরেন না। আচ্ছা, আমি কি করব? না করব তা আপনাকে ভাবতে হবে না। আপনি খান। ভাত খেতেই চাইছিল না, ওষুধ খেতে হবে বলে আমি জোর করে খাওয়ালাম, কিন্তু তাকে বেশি একটা লাভ হলো না। এক সময় ভাততেই নাড়াচাড়া করছে। কোনো রকম খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিলাম। পাশে শুয়ে আছি। রাত যত গভীর হয়, চিন্তাগুলো তত অঙ্গুরুত হতে থাকে। মনে হয় যেন তা গাছের রূপ নেবে। চিন্তার রাত বুঝি দীর্ঘ হয়। ভোর রাতের দিকে একটু ঘুম আসলেও তাতে শান্তি খুঁজে পেলাম না। তাই উঠে সকালের কাজগুলো সেরে নিলাম। নাস্তা করতে করতে মহাজনকে জানিয়ে দিলাম যে আজ কাজে যাব না, দরকার আছে। ওকে ঘরে বসে রেখে ছুটলাম রিপোর্টের জন্য। রিপোর্টটা নিয়ে সোজা সেই ডক্টরের চেম্বারে, কিন্তু চেম্বার এখনো খুলেনি। তার আগেই লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার সিরিয়াল এলো। আচ্ছা, কি সমস্যা আপনার? স্যার, কালকে যে মেয়েকে নিয়ে আসছিলাম ও আমার স্ত্রী। এই যে রিপোর্টগুলো দেখতে দেখতে কথা। তা কি করেন আপনি? আমি এক হোটেলে আছি। কি কাজে? এই আপনার খাবার আনা নেওয়া করি। তা স্ত্রীর অনেক টাকা লাগবে, অপারেশন করাতে হবে। টাকা নাকি লাগুক, ভালো হবে তো? আশা করি হবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর হাতে। কত টাকা লাগতে পারে? এই ধরুন 8-10 লাখ। ভালো আর খুশিটা যেন টাকার পাহাড়ের কাছে চাপা পড়ে যায়। বাড়িটা আর মায়ের 8 আনা স্বর্ণের চেন ছাড়া তো আর কিছু নেই। আর সবাই তেলের মাথায় তেল দেয়। যার আছে তাকেই টাকা হাওলাত দেয়, যার কিছু নেই তাকে দেয় না। তবু লজ্জা শরমের মাথাকে সবার কাছে ছিলাম। সবাই 2-4 হাজার টাকা দিতে চায়, কিন্তু তাতে কতটুকু এগোবে তা শুধু চিন্তার বিষয়। গত হওয়া দিনগুলোর মতো সব কাজ সেরে শুয়ে পড়লাম। শুধু ভাবছি টাকা কোথায় পাবো। বাবার ভিটেটাই শেষ সম্বল, তার চেয়ে বড় সম্বল আমার স্নেহা। যাই হোক, জীবনে আছে কি, আজ মরলে কাল 2 দিন। সকালে নাস্তা টাস্তা করে ছুটলাম দালালের কাছে, বাড়িটা বেশি দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা মিত্রা, কি সমাচার? চাচা, আমার বাড়ি তো চিনেন। হ্যাঁ, চিনছি। তাই কি হয়েছে? বাড়িটা বিক্রি করবো। শুনছিলাম বাড়ি ছাড়া তোমার আর কিছুই নাই, বাড়ি বেচলে থাকবা কেমনে? সেই ব্যবস্থা হয়ে যাবে, আপনি বেচার ব্যবস্থা করুন। আচ্ছা, নাম্বার দিয়া যাও, কথা কমনে। কত কইরা বেচবা? কইয়া যাইতা যদি। 6% জায়গা, বাড়ি সহ 10 লাখ বললেন। এত দাম তো যাইব না তো, তোমরাও তো আবার বাজারের কাছেই। আচ্ছা, দেহমনি। কথাগুলো বলে চলে আসলাম। চিন্তা যেন বাড়তে থাকে। বাড়িটা চলে গেলে থাকবো কিভাবে, ও থাকবে কিভাবে? টেনে টেনে পাওয়া 8,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া করে চলতে গেলে বহু কষ্ট করতে হবে। যাই হোক, ও তো পৃথিবী দেখতে পাবে। আর ছেলে মানুষ, যে কোনো কাজই করতে পারবো, সমস্যা হবে না। যথারীতি কাজে গেলাম। প্রতিদিনের মতো আজও ভাত এনেছি। আজ কাস্টমারের চাপ বলে ভাত বেশি একটা নেই, যা ছিল টুকিয়ে টাকিয়ে নিয়ে এসেছি। কি আর করার, খাওয়াতে তো হবে। 2টা সিঙ্গারা নিয়ে খেতে খেতে চলে এলাম। এখন 1 গ্লাস পানি হলেই আমার যথেষ্ট। ভাতগুলো দিতে দিতেই কথা, আজ ভাত কম আছে একটু। আমি ওখান থেকে খেয়ে এসেছি তো, তাই। ও আচ্ছা, সমস্যা নেই। আর কোনো কথা বললো না, যা আছে তা দিয়ে খেয়ে উঠেছে।
হয়তো খেয়ে এসেছে ভেবে রাগ করেছে। যাই হোক, ভাবলে ভাবুক, ওর পেট ভরা দিয়ে কথা। দোকানে থাকলে তো আমি টুকিটাকে খাই, ও তো তাও পাই না। ও ভাত খেতেই খেতেই ফোন, কে ফোন দিল আবার এই সময়? হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, কি বাবা চিনছনি? জি চাচা, চিনেছি। 1 মিনিট, একটু বাইরে গিয়ে নি। বাইরে গিয়ে কথা বলছি। হ্যাঁ চাচা বলুন। কাস্টমার একখান পাইছি, তই দাম যে আর দিবার চাই। আর একটু বাড়ানো যায় না? মিয়া, এত দাম কেউ দিব না, আর না কইরো না মিয়া। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার 4-5 মাস থাকতে দিতে হইবে। আচ্ছা, আমি ব্যবস্থা করবনি। 2 দিন পর ক্রেতা টাকা নিয়ে হাজির। 2 লাখ টাকা দিয়ে বাড়িটা দেখে যায়। বাকি টাকাটা যেদিন রেজিস্ট্রি হবে সেদিন দিবে। দেখতে দেখতে রেজিস্ট্রি দিনও চলে আসে। আল্লাহ বুঝি এ কাজে সহায় দিচ্ছে, তাই তো সব এত দ্রুতই হয়ে যাচ্ছে। বাকি টাকাগুলো নিয়ে বাসায় চলে এলাম। ও ঘুমিয়ে আসে, তাই আর ডাকলাম না। চোখ দুটির সামনে পুরনো স্মৃতিগুলো ভাসতে লাগলো। মা মারার সময় বলেছিল, বাজান কিছু তো দিবার পারলাম না, তোর বাপের ভিটাটা তুই রাইকা খাস। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা আমায় মাফ করে দিস মা। তোর শেষ কথাটা আমি রাখতে পারলাম না। চারপাশের দেওয়ালটা আজ যেন হাসছে। মুরব্বীরা বলতো বাড়ি বেচার সময় বাড়ি নাকি হাসে। আজ বুঝতে পারলাম আশেপাশের জিনিসগুলো আজ বেশ অচেনা অচেনা লাগছে। কিছুক্ষণ আগেও সব কেমন যেন নিজের নিজের লাগছিল। 26 বছরের সব এক নিমিষে শেষ। যাই হোক, ও তো দেখতে পারবে, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। শ্বশুরের কাছে ফোন দিলাম। হ্যালো আব্বাজান, জি বাবা বলো। আপনার মেয়ের অপারেশন করাতে চাইছিলাম। তুমি তো ওর স্বামী, আমার চেয়ে তো এখন তুমিই ওর ভালো গার্ডিয়ান। তবু আপনার যদি কোনো আপত্তি থাকে তাই। না, আপত্তি নেই। তো এই অপারেশন করাইতে তো অনেক টাকা লাগে, তুমি টাকা পাইবা কই বাজান? আরে সরকারি হাসপাতালে বেশি টাকা লাগবো না, এই 1000-20 লাগবো আর কি। কথা বলে রেখে দিলাম। কাপড় চোপড় গুছিয়ে নিলাম। কতদিন থাকতে হবে ঠিক নেই। মহাজনের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলাম হসপিটালে। অপারেশন যত দ্রুত হবে তত ভালো। এর মাঝে ওর সাথে অনেক কথা হয়, অনেক কিছু জানতে চাই। টাকা পেলাম কই, কিভাবে কি, কিন্তু মুরব্বীরা বলে সব কথা মেয়ে ছেলেদের বলতে নাই। তাই কিছু বললাম না, শুধু বললাম আপনার অপারেশন আপনি দেখতে পাবেন। পরের দিন ওটিতে ঢুকানোর পূর্বে বারবার বলে দিল আমি যেন তার পাশে থাকি, কিন্তু ডাক্তাররা তা দিল না। ওটি এর বাইরে দাঁড়িয়ে ছটফট করা ছাড়া কিছুই করার নেই। চলতি 1.5 ঘন্টা যেন 1.5 বছরের মতো যাচ্ছে। ঘাম পড়তে পড়তে শেষ, আর বাকি নেই। মনে শুধু একটাই প্রশ্ন, কি হবে কি না হবে। যদি চোখ ভালো না হয় তবে সবই শেষ হয়ে যাবে। ডক্টর বেরোতেই ছুটে গেলাম তার পেছনে। ডাক্তার সাহেব, কি অবস্থা এখন? দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, অপারেশন সাকসেসফুল হয়েছে। চোখ কতদিন পর খুলবেন? এই সামনে শুক্রবার বিকেলে। ও আচ্ছা, আসলে জানেন তো হসপিটালের এত খরচ, রাত পেরোলেই 1 গাদা টাকা। কি করেন আপনি? একটা হোটেলে সার্ভেন্ট হিসেবে আছে। ও, তাহলে তো একটু সমস্যাই। আচ্ছা, আমি দেখছি, যত দ্রুত সম্ভব চোখ খুলবো। ধন্যবাদ ডাক্তার সাহেব। আর হ্যাঁ, সে অনেক ভয় পেয়েছে বোধহয়। আই থিঙ্ক ইউ শুড বি নেক্সট টু হার। আচ্ছা, তবে পরে কথা হবে। সেনাকে ওটি থেকে রুমে শিফট করছে। ওর প্রতি দায়িত্ব যত্ন যেন আরও বেড়ে গেছে। খাইয়ে দেওয়া থেকে শুরু করে সবই করতে হয়। হসপিটালের জন্য রোগীর শুধু ফ্যাল করে চেয়ে থাকে। কি দেখে বুঝে না। সিনহা কি যেন আনমনে শুধু ভাবে। কি ভাবে না তো? না কিছু না। আপনি তো টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়? যদি কথার কোনো মানে নেই, ঠিক হবে, টেনশন করেন না। আচ্ছা, যদি আমি ঠিক না হই তবে কি আমাকে ছেড়ে চলে যাবেন? না, তেমনটা না। তাহলে তো আর আপনাকে বিয়ে করতাম না। বলেন। আপনি তো টাকার জন্য বিয়ে করেছেন, টাকা না পেলে কি করতেন? সিনহা এমন কথাটি বলতে পারবে কখনো কল্পনা করিনি। বলবেই না কেন? আমি তো সত্যি টাকা নিয়ে বিয়ে করেছি। সত্যিটাই তো বলেছে, এর মাঝে কষ্টের কি আছে? হ্যাঁ, সত্যি বলেছে। আর এতটুকু নিশ্চিত থাকতে পারেন, আপনার চোখ ভালো হোক বা না হোক, আমি কখনো আপনাকে রেখে পালাবো না।
তাছাড়া আপনি দেখতে পাবেন। জানে না কি হবে, ডাক্তার কবে চোখ খুলবে। আমার তো এখনই চোখ চুলকায়। কাল বিকেলে যে ডাক্তার অপারেশন করছে সে আসবে, এসেই সর্বপ্রথম আপনারটা খুলবে। ওকে ঔষধ খাইয়ে দিয়ে পাশের সিটে শুয়ে পড়লাম। শুধু একটা কথাই বারবার তাড়না দিচ্ছে, টাকার জন্য ওকে বিয়ে করেছি। যার চোখের জন্য বাবার ভিটা বেশি দিলাম সে এমনটা বলল। ধুর, এগুলো এখন ভাবার সময় না, কাল চোখ খুলবে। কত আনন্দই লাগছে ভেবে। প্রথমবার ও দেখতে পাবে, ও কি আমায় চিনতে পারবে নাকি পারবে না, ভাবতে ভাবতে চোখ বুজে ফেলে। পরের দিন দুপুর গড়াতে গড়াতে চিন্তাগুলো যে আরও বিরোধ আকার নিচ্ছে। প্রতিদিন হালকা পাতলা কিছু খেলেও আজ তাও পেটে গেল না। বিকেল হতেই ডাক্তার চলে এলো। ডাক্তার চোখের বাঁধন একটু একটু করে খুলেছে। আমার পরাণ যেন একটু একটু করে উড়াল দিচ্ছে। ডাক্তার কেন যেন এত ধীরে ধীরে খুলে। বেশি দেরি হলে হয়তো আমারও হার্ট ইউনিটে ভর্তি করতে হবে। ডাক্তার চোখ খুলতেই সেনাকে চোখ খুলতে বলে। এবার ধীরে ধীরে চোখ খুলুন। ব্যথা করছে। একটু তো করবেই, চেষ্টা করুন চোখ খুলতে। হ্যাঁ দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু খোলা খোলা লাগছে সব। কংগ্রেচুলেশনস, ঘোলাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর চোখে দেখাটা যে কি আনন্দ লাগছে, কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এত খুশি লাগছে কেন, চোখ বেয়ে আজ কেন জানি জল চলে আসছে। না, আজ কাঁদছি না আমি, এটা কষ্টের জল না। আচ্ছা উনি কই? এই তো ইনি, চিনতে পারছেন না? ও হ্যাঁ, চিনতে পেরেছি। ভেবেছিলাম চিনতে পারবে, কিন্তু পারেনি। আসলে এমনিতে যে চেহারা, তার ভেতরে সপ্তাহখানে ঘুম না আসায় চেহারা যেন পাগলের না, না চেনারই কথা। ওর সামনে যেতে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আচ্ছা আপনি বসুন, আমি ডক্টরের সাথে কথা বলে আসি। ডক্টরের সাথে কথা বললে ডক্টর বাসায় নিয়ে যেতে বলে এবং সপ্তাহখানেক পর স্থানীয় যে কোনো হসপিটালে একবার দেখাতে বলে। ব্যাগটা গুছিয়ে বাসায় যাচ্ছে। স্নেহা কেমন যেন বদলে গেছে এক নিমিষে। যে মেয়েটা রাস্তায় হাঁটার সময় হাতটা শক্ত করে ধরে রাখতো, সে মেয়েটা পাশে হাঁটলেও দূরে দূরে থাকছে। হয়তো আমাকে ওর পছন্দ হয়নি, নয়তো ওর মনের মতো আমি হইনি। বাসায় নিয়ে গিয়ে ওকে আগে ওদের বাসায় দিয়ে আমি আমার কাজে চলে আসি। অনেক দিন দোকানে আসি না, এর চেয়ে দেরি করলে আমারও আর রাখবে না। অনেক আশায় থাকতাম যে ও ফোন দিয়ে বলবে চলে আসবে, বলেছে, কিন্তু তাতে ভালোবাসা না, ফর্মালিটি ছিল, তাই আর যাওয়া হয়নি। 3 দিন পর ওকে নিয়ে আসলাম। বাসায় রেখে যেতেই ফোনটা চেয়ে রাখে। বেকার থাকে বলে হয়তো গান টান শুনবে। এভাবে চলতে থাকে মাসখানেক। এদিকে বাড়িওয়ালা বেশ চাপ দিচ্ছে। 6 মাসের কথা বলেছিল, 3 মাসেই চাপ দিচ্ছে। টেনশন নিয়ে আজ কিন্তু বাসায় চলে এলাম। বাসার দরজার সামনে যেতেই ফোনে কথা বলার শব্দ পাচ্ছে। কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে ওর খুব কাছের কেউ, নইলে এভাবে কথা বলতো না। দরজাটা খোলা থাকলেও বেশ কয়েকবার ডাকলাম, স্নেহা স্নেহা। আসছি। কি করছিলেন? এই তো শুয়েছিলাম। ওর মিথ্যেটা শুনে বুকের ভেতরটা কামড় দিয়ে ওঠে। কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। চুপচাপ শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, যাক, আমি ওর বিয়ে অন্য কোথাও দিতে চাইছি, আল্লাহ আমার মনের কথা শুনেছে, ও নিজের ব্যবস্থা নিজেই করে ফেলেছে। যাক, স্নেহা আমার চিন্তার বোঝা কমিয়ে দিছে। যত দিন যেতে থাকে ওদের কথার গভীরতা বাড়তে থাকে। বেশ খারাপ লাগলেও বলার কিছু নেই। আয়নায় নিজের চেহারা দেখলে মনে হয় ও যা করেছে একদম ঠিক করেছে। এদিকে বাড়িওয়ালা 1 সপ্তাহ সময় দিয়েছে বাড়ি ছাড়তে। কি করব বুঝতে পারছে না, তাই দোকান থেকে মনে মনে ঠিক করলাম আজ ঝগড়া করে ওকে ওর বাড়ি পাঠিয়ে দেবো, আর আমি মহাজনকে বলে হোটেলে থাকারই ব্যবস্থা করব। যথারীতি তাই করলাম। যতটা কঠিন ভেবেছিলাম বিষয়টা তেমন কঠিন হলো না। আপনাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমাকে বিয়ে করে আপনার না, আপনাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। 10 টাকার খরচ করার মুরত নেই, বড় বড় কথা। মুখ সামলে কথা বলুন। কি মুখ সামলাবো, কি মুখ সামলাবো? শ্বশুরের টাকায় বসে বসে গিলকে লজ্জা করে না? 4 টাকা বেতনের চাকরি করে কথা বলতে লজ্জা করে না? না করে না, ছিলেন না তো, পরিবারে বোঝা, এখন চোখ মুখ ফুটে গেছে।
আমার অপারেশন আমার বাবার টাকাই হয়েছে, আপনার টাকায় না। আয়নায় নিজের চেহারা দেখেছেন? না দেখলে দেখে নিয়েন। কয়েকটা ঝগড়া করে স্নেহা ওর বাড়িতে চলে যায়। ভেবেছিলাম একটিবার পেছনে তাকাবে, কিন্তু তার আর বোধহয় প্রয়োজন নেই। বারবার বলতে ইচ্ছে করছে, আই অ্যাম সরি স্নেহা, আমাকে মাফ করে দিও। এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। 2 মাস পরের কথা, এখন বিন্দাস হয়েছে। আমি হোটেলে আর স্নেহা ওর বাবা মার কাছেই আছে। ভাবছি একটা ঘরের ব্যবস্থা করে ওকে ফিরিয়ে আনবো, সরি টরি বলে দিব। বউ ছাড়া ভালো লাগে না, হয়তো আমার মতো আমাকেও মিস করছে। সকালে উঠে আমার ভুল ভেঙে যায়। একজন দিয়ে যাওয়া হাতের পেপারটা কোনো সাধারণ পেপার না, ডিভোর্স পেপার। কান্নাটা আজ আর চাপাতে পারলাম না। কেউ বুঝি কলিজা টেনে বের করে ফেলেছে। পুরনো দিনগুলো আজ চোখে ভাসছে। সেই প্রথম রাত, সেই রাস্তায় ধরা হাত, সেই রিকশায় চেপে চেপে বসাটা, সবই আজ শুধু স্মৃতি। মার কথাটাও রাখতে পারলাম না, বাবার ভিটেটাও বেছে দিলাম। কোনো রকম হাত মুখে পানি ছিটা দিয়ে কাজে লেগে গেলাম। বিকেলে মনটা ভালো নেই, তাই রাস্তার পাশেই মাঠটায় বসে আছি আমি আর আমার সাথে কাজ করে ছেলেটা। কোনো এক রোমান্টিক কাপল আমাদের দৃষ্টি করে, বেশ হাসি খুশি আর হাত ধরে পাশে চলাটা বেশ ভালোই লাগছে। সে আর কেউ না, স্নেহা, আর পাশের হয়তো তার ভবিষ্যৎ। ভাই, ও ভাই, ওইটা ভাবি না? কোনটা? কি দেখোস আবল তাবল? আবল তাবল না, ওই যে ওইটা আপনার ধর্মিনী না? দূর পাগল, দেখোস না ও দেখতে পায়? ওই লোকের ধর্মিনীও। আমার ধর্মিনী তো দেখতে পায় না, আমার ধর্মিনী তো অন্ধ ধর্মিনী। যার জন্য এত কিছু করলাম, সে আর কিছু দিতে না পারলেও দিয়ে গেছে আমাকে অন্ধকার একটা জীবন। স্নেহা কথা যখন খুব মনে পড়ে, তখন শুধু এটা গান গাই, তোমার নেশায় পড়ে আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য ছাইড়া গেল আমার ঠিকানা, তোমার মতো থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙ্গনে রাঙাও তুমি কার আঙিনা। এইভাবেই গল্পটি শেষ হলো। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী সিজন 2 আসবে ইনশাল্লাহ। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।